বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি তাসলিমা আক্তার, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, হাজারা দুটো ডিগ্রি কলেজ। আমি আজকে দীর্ঘদিন পর বিবিএ অনার্স সেকেন্ড ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর ক্লাস নেওয়ার জন্য আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আশা করি সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের জন্য বেছে নিয়েছি তোমাদের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর 7 চ্যাপ্টার, মানে সপ্তম অধ্যায়ের ক্যাশ ফ্লো স্টেটমেন্টের চ্যাপ্টার যে নিয়ে আলোচনা করার জন্য। তাহলে চলে আসো, আমি আজকে শুরু করছি আমাদের আলোচনার বিষয় ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আমাদের শুরুতেই হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা কি। ক্যাশ ফ্লো নগদ প্রবাহ বিবরণী স্টেটমেন্ট যেটাকে বলা হয়, অর্থাৎ যে বিবরণীতে একটা প্রতিষ্ঠানের যাবতীয় নগদ প্রাপ্তি এবং নগদ প্রদানগুলো হিসাবভুক্ত করা হয় তাকে বলা হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। এই নগদ প্রবাহ বিবরণীকে প্রস্তুত করার জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানে দুটো মেথড ফলো করা হয়। একটা হচ্ছে ডিরেক্ট মেথড, একটা ইনডাইরেক্ট মেথড। ডিরেক্ট মেথড এবং ইনডাইরেক্ট মেথড উভয় মেথডেরই স্টেটমেন্ট করার সময় ধাপ 3টা ফলো করা হয়। নাম্বার 1, cash flow from operating activities. Number 2, cash flow from investing activities. And number 3, cash flow from financing activities. তাহলে এবার আমি বলছি তোমাদেরকে যে কোন স্টেটমেন্টে মানে কোন ধাপে কি বসবে আমাদের ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসে কি কি থাকবে আমি সংক্ষিপ্ত আকারে দিয়েছি তোমাদের বোঝার জন্য। ফার্স্টে আমাদের শুরু করতে হবে যে বুঝতে হবে নেট ইনকাম বা নেট লস আছে কিনা। নেট ইনকামটা প্লাস হবে নেট লস মাইনাস প্রতিষ্ঠানের যাবতীয় ফিক্সড অ্যাসেটের যে ডেপ্রিসিয়েশন, ডিপ্লেশন অর রিটার্ন অফ যদি থাকে সেটা প্লাস করতে হবে। লস অন সেলস অফ ফিক্সড অ্যাসেট, স্থায়ী সম্পত্তির বিক্রয়জনিত ক্ষতি যদি থাকে ক্ষতিটা প্লাস হবে এবং গেইন মানে লাভ হলে মাইনাস হবে। তারপরে আসবে আমাদের অপারেটিং এর মধ্যে কারেন্ট অ্যাসেট এন্ড কারেন্ট লায়াবিলিটি চেঞ্জ গুলো। কারেন্ট অ্যাসেট যদি ইনক্রিজ হয় তাহলে মাইনাস হবে, কারেন্ট অ্যাসেট ডিক্রিজ হলে প্লাস হবে। আর কারেন্ট লায়াবিলিটির ক্ষেত্রে ইনক্রিজ অফ কারেন্ট লায়াবিলিটি প্লাস আর ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি মাইনাস। এবার আমি চলে আসছি ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে কোন কোন কর্মগুলো আসবে। ইনভেস্টিং মানে বিনিয়োগ সংক্রান্ত কার্যকলাপ, যে আমাদের একটা প্রতিষ্ঠানের যাবতীয় ফিক্সড অ্যাসেট এর লং টার্ম ইনভেস্টমেন্ট যদি আমরা পারচেজ করি তাহলে সেটা যোগ হবে মাইনাস হবে, যে ক্যাশ টাকা চলে যাবে। আর সেলস করলে টাকা আসবে সেটা প্লাস হবে। এর বাইরে আর ইনভেস্টিং এর মধ্যে কোনো কিছু বসবে না। থার্ড আইটেম হচ্ছে আমাদের ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ফাইন্যান্সিং এর মধ্যে যেটা আসছে যে আমাদের শেয়ার ইস্যু, আমরা যদি শেয়ার ইস্যু করে থাকি সেটা প্লাস। ডিভিডেন্ড পেইড, আমরা লভ্যাংশ পরিশোধ করি শেয়ারের ক্ষেত্রে, ডিভিডেন্ড পেইড থাকলে সেটা মাইনাস হবে। শেয়ার প্রিমিয়াম যদি থাকে, শেয়ার অধিহার যেটাকে আমরা বলি, শেয়ার অধিহারটা মূলধনজাত আয় সেটা আমাদের যোগ হবে। লোন গ্রহণ করা হলে লং টার্ম লোন যেটাকে বলে লং টার্ম লোন বৃদ্ধি পেলে বা টেকেন যদি হয়, ঋণ গ্রহণ করলে প্লাস, আর লং টার্ম লোন পেজ করলে সেটা মাইনাস হবে। লং টার্ম লোন পেজ করলে তখন মাইনাস হবে। মূলত এই বিষয়গুলোর উপর বেস করে আমাদের অঙ্কগুলো চালিয়ে যেতে হবে। আজকে আমি তোমাদের জন্য ক্যাশ ফ্লো স্টেটমেন্টের একটা অঙ্ক নিয়েছি, কারণ আমি বোর্ডে প্রশ্ন দেখাতে পারবো না, কারণ বোর্ডে যদি আমি প্রশ্ন করতে যাই অঙ্ক করা পসিবল হবে না। এই জন্য বোর্ডের একটা প্রশ্ন নিয়েছি যাতে সবাই বইটা সামনে নিয়ে তোমরা অঙ্কটা করতে পারো। আজকে তোমাদের জন্য আমি বেছে নিয়েছি 2018 সালের এনইউ অনার্স সেকেন্ড ইয়ারে অ্যাকাউন্টিং এর ডিপার্টমেন্টে যে প্রশ্নটা আসছে। আশা করি সবার বইয়ে অঙ্কটা পাবে এবং সেই বইটা অঙ্কটার ছবিটা আমি দিয়ে দিচ্ছি, কিন্তু আমি বোর্ডে লিখতে পারছি না। তোমরা ক্লাসটা করার সময় বইটা সামনে নিয়েই বসবে, তাহলে অঙ্কটা করতে তোমাদের জন্য সুবিধা হবে, কারণ প্রশ্ন তুলে এত বড় অঙ্ক করানো সম্ভব নয়। শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলে আসো আমরা এখন অঙ্কের মধ্যে। আমি আবারও রিপিট করছি, আমাদের আজকের প্রশ্নটা হচ্ছে এনইউ 2018 এর বিবি অনার্স অ্যাকাউন্টিং সেকেন্ড ইয়ারে যেটা আসছিল।
তাহলে আমি একটু প্রশ্নটা পড়ছি, সবাই আশা করি বই দেখে একটু প্রশ্নটা মিলিয়ে নাও। সো shown below are the balance sheet of Urbi Corporation for the year ended December 31st 2016 and December 31st 2017. আমাদের অ্যাসেট দেওয়া আছে, লায়াবিলিটি দেওয়া আছে। আমাদের ব্যালেন্স শিটের নিচে যে ইনফরমেশনগুলো আছে তার মধ্যে হচ্ছে নেট ইনকাম ফর 2017 is টাকা 36,000 a full depreciation equipment that has originally cost টাকা 5,000 was sold for টাকা 1,200. The long-term investment were sold for টাকা 6,500 and additional equipment purchased during the year টাকা 15,000. আমাদের রিকোয়ারমেন্ট ছিল ক্যাশ ফ্লো স্টেটমেন্ট for the year ended December 31st 2017 use the indirect method. তাহলে চলে আসো আমরা আমাদের অঙ্কের মধ্যে আমরা ইনডাইরেক্ট মেথডে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা করব 2018 এর। ফার্স্ট আমরা চলে আসবো আমাদের সিস্টেমেটিক নেট ইনকাম কত ছিল, প্রশ্ন দেওয়া আছে নেট ইনকাম 36,000। ক্যাশ ফ্লো ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। অপারেটিং অ্যাক্টিভিটিস এর ফার্স্ট আইটেম হবে নেট ইনকাম। আমাদের প্রশ্নে সরাসরি দেওয়াই আছে এটা। নেট ইনকাম ছিল 36,000 টাকা। এটা সেকেন্ড কলামে লিখবে তোমরা। and other adjustment আমরা খেয়াল করব ডেপ্রিসিয়েশন আছে কিনা আমাদের। ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস 1,500 এটা আমরা বের করে নিতে হবে। আমি নোটটা দেখাই দিচ্ছি পরে তোমাদেরকে। ফার্স্টে আমরা যাচ্ছি ক্যাশ, আমাদের কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটি যে চেঞ্জগুলো আমরা লিখব। আমাদের ক্যাশ ছাড়া বাকি কারেন্ট অ্যাসেটগুলো এখানে লিখতে হবে। অ্যাকাউন্ট রিসিভেবল 2016 এ ছিল 2,500 এন্ড 2017 এ আসছে 5,000। তাহলে ইনক্রিজ ইন অ্যাকাউন্টস রিসিভেবল, ইনক্রিজ ইন অ্যাকাউন্টস রিসিভেবল, রিসিভেবল বৃদ্ধি পেয়েছে। 17 সালে ছিল 5,000, 16 সালে ছিল 2,500। তাহলে আমাদের বৃদ্ধি পেয়েছে 2,500 টাকা, যেটা মাইনাস হবে। চলতি সম্পদ বৃদ্ধি পেলে মাইনাস। ইনভেন্টরি, ইনভেন্টরি আমাদের 37,000 থেকে 37,000 হয়েছে, তার এটাও ইনক্রিজ হয়েছে। ইনক্রিজ ইন ইনভেন্টরি 37,000 মাইনাস 30,000, ডিফারেন্স হচ্ছে আমাদের 7,000। তাহলে যেহেতু ইনক্রিজ হয়েছে চলতি সম্পদ, ইনক্রিজ হলে মাইনাস হবে। আমাদের কারেন্ট অ্যাসেট নাই, আমরা চলে যাচ্ছি কারেন্ট লায়াবিলিটিতে। কারেন্ট লায়াবিলিটি আমাদের আছে দুটো, অ্যাকাউন্টস পেয়েবল এন্ড ওয়েজেস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল ইনক্রিজ হয়েছে, ওয়েজেস পেয়েবল ডিক্রিজ হয়েছে। তাহলে ইনক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল, ইনক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল 9,000 মাইনাস 2,500। তাহলে আমাদের এখানে ইনক্রিজ হয়েছে 6,500 এবং চলতি দায় বৃদ্ধি পাইলে প্লাস হবে। ডিক্রিজ ইন ওয়েজেস পেয়েবল, ওয়েজেস পেয়েবল ডিক্রিজ হয়েছে। আমাদের 5,500 টাকা থেকে কমে হয়ে গেছে 5,000 টাকা, তাহলে ডিক্রিজ হয়েছে 500 টাকা। ডিক্রিজ হলে সেটা মাইনাস হবে। আমাদের কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটি চেঞ্জগুলো আমরা লিখলাম। এবার আমরা দেখব যে আমাদের ফিক্সড অ্যাসেটের কোনো সেলস বা প্রফিট অর লস আছে কিনা বা ডেপ্রিসিয়েশন আছে কিনা। ডেপ্রিসিয়েশন একটা দেওয়া আছে, আমি সেটা অঙ্কের শেষে নোটটা দেখাই দিব। ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন যেটা, আর একটা লং লিখে দিচ্ছি আমি ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস কিভাবে আসছে আমি সেটা দেখাই দিচ্ছি পরবর্তীতে। ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস হয়েছে আমাদের, এটা নোট 1 থেকে আমরা দেখাবো 1,500 টাকা।
এটা ক্লাস হবে। আর loss on sales of loss on sales of long term investment। অথবা long term assets, sales of assets। তোমরা দেখো প্রশ্নের মধ্যে আমাদের a fully depreciated equipment that had originally cost টাকা 5000, যেটা ক্রয় মূল্য ছিল 5000, এটা সম্পূর্ণ অবলুপ্ত হয়ে গেছে, তার মানে বাজার মূল্য ছিল 0, কিন্তু আমরা সেল করে পেয়েছি 1200 টাকা, তার মানে 1200 টাকা সম্পূর্ণটা আমাদের জন্য কি লাভ। আর লং টার্ম ইনভেস্টমেন্ট সোল্ড করা হয়েছে 6500 টাকা। ইকুইপমেন্ট পারচেজ দেওয়া আছে, তাহলে আমাদের সেলস অফ অ্যাসেটস লং টার্ম ইনভেস্টমেন্ট আমরা দেখতে পাচ্ছি আমাদের ছিল 8000 টাকা, কিন্তু সেটা বিক্রি করে দেওয়া হয়েছে মাত্র 6500 টাকা। তাহলে আমাদের এখানে লস আছে দুইটা, একটা হচ্ছে 8000 থেকে 8000 টাকার সম্পদ 6500 টাকা বিক্রি করলে আমাদের লস 1500। আচ্ছা আমি আলাদাই দেখাচ্ছি। লস অন সেলস অফ লং টার্ম ইনভেস্টমেন্ট, $8000 মাইনাস 6500, তাহলে এখানে লস আমাদের 1500। লস অন সেলস অফ ইকুইপমেন্ট, সরি এটা গেইন হবে আমাদের, লস না, গেইন অন সেলস অফ ইকুইপমেন্ট। কিভাবে গেইন হচ্ছে দেখো, আমাদের প্রশ্নে বলা আছে যে a fully depreciated equipment that cost টাকা 5000, যেটা অরিজিনাল কস্ট ছিল 5000, আর fully depreciated মানে 5000 এর ফুল ডেপ্রিসিয়েশন 5000 এ হয়ে গেছে, তার মানে তার বুক ভ্যালু হচ্ছে 0, এবং সেটা বিক্রি করে আমরা পেয়েছি 1200 টাকা। তাহলে 1200 টাকাটা পুরোটাই আমাদের জন্য লাভ। এবার আমরা প্লাস মাইনাস করব আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে আমরা কত টাকা পাচ্ছি। টোটাল হিসাব করে দেখা যাবে আমাদের পজিটিভ আর নেগেটিভ কত। সাইড নোট করছি 2500 7000 9500 শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে ডেপ্রিসিয়েশনের নোটটা করার কথা ছিল, ডেপ্রিসিয়েশনটা আমি দেখাচ্ছি। আমাদের অ্যাকুমুলেটেড আছে ওপেনিং ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস, নোট করছি আমরা N1। তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সের মধ্যে প্রথমে ওপেনিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 12500 প্লাস রিমুভ ফুল, যেটা আমরা বিক্রি করে দিয়েছিলাম যে অ্যাসেটটা তার অবচয় রিমুভ করব, সেটা রিমুভ হচ্ছে 5000 টাকা। তাহলে আমাদের থাকছে 7500, বাট এটা ইনক্রিজ হয়ে আমাদের হয়েছে at current year depreciation কত টাকা আমরা জানি না, বাট ইন্ডিক অ্যাকুমুলেটেড দেওয়া আছে 15000। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের অবচয়ের পরিমাণটা হবে নতুন যেটা আসছে যে 12500 এবং 15 থেকে 5000 বাদ গেলে আমাদের থাকছে 7500। 7500 সাথে আরো 7500 যোগ হলে আমাদের অবচয় হবে, কারেন্ট ইয়ার অবচয় যোগ হলে অ্যাকুমুলেটেড হবে 15000। তাহলে আমাদের এটা
বই এটা ভুল ছিল, এটা হবে 7,000। ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস নোট 1 থেকে আসবে 7,500 টাকা। এবার আমি একটু হিসাবটা করে দিচ্ছি। আমাদের এই পজিটিভ ফিগার আসছে টোটাল 7, 8, 9, 7, 8, 9, 10,200। আর নেগেটিভ আসছে, সরি 10,000 না, 16,700। 16,700 আমাদের পজিটিভ, আর নেগেটিভ হচ্ছে 7, 2, 9,000, 10,000 বরাবর। তাহলে আমাদের ক্যাশ ফ্লো হবে 6,700 টাকা। গেইনটা মাইনাস, সরি হিসাবটা মানে আমাদের পজিটিভ হচ্ছে 2,500, 6,700, 6,500, 7,513, 14,000, 15,500 টাকা পজিটিভ, 15,500। আর লেস হচ্ছে 7, 2, 9, 10, 11,200। টাকা। এবার আমরা চলে আসছি ক্যাশ ফ্লো, নেট ক্যাশ প্রোভাইডেড। নেট ক্যাশ provided by operating activities। আমাদের টোটাল হচ্ছে 36 আর 3, 40,300 টাকা। এবার আমরা চলে যাব ইনভেস্টিং এন্ড ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর মধ্যে। যে অপারেটিং অ্যাক্টিভিটিস এ দেখো আমি আবারও রিপিট করছি, প্রথমে নেট ইনকাম, তারপর অ্যাডজাস্টমেন্ট ছিল আমাদের চলতি সম্পদের যে হ্রাস বৃদ্ধি আমরা লিখে ফেললাম, যে চলতি সম্পদ যদি হ্রাস পায় প্লাস হবে আর বৃদ্ধি পাইলে মাইনাস হবে, দুটাই বৃদ্ধি ছিল। চলতি দায়ও দুটো ছিল, একটা হ্রাস একটা বৃদ্ধি। তারপর আমাদের অবচয়টা আনলাম আমরা, লস অন সেলস অফ লং টার্ম ইনভেস্টমেন্ট বিক্রি করে আমাদের ক্ষতি হয়েছিল 1,500। আর ইকুইপমেন্ট বিক্রি করে আমাদের লাভ হয়েছিল 2,1200 টাকা। সবকিছু মিলে আমাদের নেট অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে আমাদের ক্যাশ ইনফ্লো হয়েছে 40,300 টাকা। এবার আমরা চলে আসবো ইনভেস্টিং এন্ড ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে। ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইনভেস্টিং এ আমি বলেছিলাম তোমাদের যে এখানে দুটো কথা আসবে, যে ফিক্সড অ্যাসেটের পারচেজ অর সেলস গুলো। আমাদের প্রশ্নে সরাসরি দেওয়াই আছে যে আমরা লং টার্ম ইনভেস্টমেন্ট বিক্রি করে পেয়েছি 6,500 টাকা, বা ইকুইপমেন্ট পারচেজ করেছি 15,000। তাহলে আমি সিরিয়ালে লিখে যাচ্ছি, পারচেজ অফ ইকুইপমেন্ট টোটাল 15,000, পারচেজ করে টাকা চলে যাবে সেজন্য মাইনাস। সেলস অফ ইকুইপমেন্ট সেলস করে পেয়েছি 1200, এটা পজিটিভ। সেলস অফ লং টার্ম ইনভেস্টমেন্ট, এখান থেকে আমরা পেয়েছি 6,500। তাহলে আমাদের অপারেটিং ইনভেস্টিং অ্যাক্টিভিটিস থেকে ক্যাশ আউটফ্লো হচ্ছে 15,000 থেকে 7,700 টাকা বাদ দিলে 15,000 মাইনাস 7,700
8,300 টাকা নেগেটিভ ফিগার। এখানে হবে নেট ক্যাশ ইউজড ইন ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এবার আমি চলে যাচ্ছি 3 নম্বর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এখানে আমাদের আসবে শেয়ার এবং মূলধন সংক্রান্ত তথ্যগুলো। তাহলে দেখা যাচ্ছে শেয়ার ইস্যু কমন স্টক ইস্যু নাই, রিটেন আর্নিংস এর ডিফারেন্স নাই। তাহলে আমাদের শুধুমাত্র ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে আসবে বন্ড ডিভিডেন্ড পেড। আমরা ডিভিডেন্ড পেডও এখানে দেওয়া নাই, সেটা বের করতে হবে। এন্ড লং টার্ম লোন ক্ষেত্রে খেয়াল করো বন্ড পেয়েবল আছে আমাদের 50,000 ছিল, সেটা হয়ে গেছে এখন 40,000। তাহলে বন্ড পেয়েবল বন্ড পেয়েবল 50,000 থেকে 40,000 চলে আসছে, তার মানে আমরা পরিশোধ করেছি 10,000 টাকা, সেটা মাইনাস হবে। ডিভিডেন্ড পেড এখানে দেওয়া নাই, কিন্তু আমরা সেটা বের করব। ডিভিডেন্ড পেডটা আসছে যে আমাদের রিটেন আর্নিংস এর ওপেনিং ছিল আর 5,000, তার সাথে নেট ইনকাম যোগ হবে আমাদের 36,000। এই দুইটা যোগ করে তার থেকে যদি আমি এন্ডিংটা লেস করি, তাহলে ডিফারেন্স যেটা সেটাই হবে আমাদের ডিভিডেন্ড পেড থাকছে আমাদের টোটাল ওপেনিং এর সাথে নেট ইনকাম যোগ করলে আমাদের হচ্ছে 36, যে এইভাবে না লিখে ওইভাবে লেখা যাচ্ছে যে 36,000 আমাদের নেট ইনকাম, তার থেকে আমরা লেস করব এন্ডিং 6,000 আর ডিভিডেন্ড আমাদের ওপেনিং ছিল 6,000, ডিভিডেন্ড পেড ছিল 26,000, এন্ডিংটা বাদ দিলে আমাদের আসছে এখানে 15,000 টাকা পজিটিভ ডিভিডেন্ড পেড করেছি। তাহলে এটাও ছিল বন্ড পেড, দুটো মিলে নেগেটিভ ফিগার আসছে আমাদের 25,000। এবার আমাদের প্রায় অঙ্কের শেষের দিকে আমরা চলে আসছি। শিক্ষার্থীবৃন্দ, আমার নেট অপারেটিং আমাদের অপারেটিং ছিল, ইনভেস্টিং এ আসছে, ফাইন্যান্সিং এ আসছে, সব মিলিয়ে নেট ক্যাশ ইনক্রিজ, নেট ক্যাশ ইনক্রিজ হয়েছে আমাদের টোটাল 7,500। তার সাথে আমি ওপেনিং ক্যাশটা যোগ করব। ওপেনিং ক্যাশ ব্যালেন্স, ওপেনিং ক্যাশ আমাদের ছিল 5,000। আমরা দেখতে পাচ্ছি আমাদের অঙ্কের শেষের দিকে এসে মিলে গেছে। আমাদের এন্ডিং ক্যাশ ব্যালেন্স দেওয়া আছে 2017 এ, এন্ডিং ক্যাশ ব্যালেন্স 12,500। তাহলে তোমাদেরকে আমি আবারও রিপিট করছি, আমাদের ক্যাশ ফ্লো আজকের অঙ্কটা ছিল 2018 এর অ্যানুয়াল অঙ্ক, মেথড ছিল ইনডাইরেক্ট মেথড। আমরা ফার্স্টে অপারেটিং দেখলাম, এবার ইনভেস্টিং এ আমাদের তিনটা ছিল আইটেম। ইকুইপমেন্ট পারচেজ বলা ছিল, ইকুইপমেন্ট সেলস করেছে সেটাও বলা ছিল, লং টার্ম ইনভেস্টমেন্ট সেল করেছে সেটাও বলা ছিল। আর ফাইন্যান্সিং এর মধ্যে আমাদের বন্ড পেয়েবলটা প্রশ্ন দেওয়া আছে, কিন্তু বন্ড ডিভিডেন্ড পেড নাই, সেটা আমরা বের করলাম। যে আমাদের এখানে ডিভিডেন্ডের মধ্যে আমাদের ওপেনিং ছিল 6,000, তার সাথে আমরা নেট ইনকাম যোগ করব 36,000, 6 আর 36 যোগ করলে হচ্ছে আমাদের 42,000, এবং তার থেকে আমাদের কারেন্ট ইয়ার ডিভিডেন্ড যেটা পে করেছি সেটা লেস করলে আমাদের ক্লোজিংটা থাকবে। তো আমাদের এখানে আসছে 15,000, দুটোই মাইনাস ফিগার ছিল। এবার আমাদের অপারেটিং, ইনভেস্টিং, ফাইন্যান্সিং তিনটা মিলে ব্যালেন্স করে আমাদের নেট ক্যাশ ইনক্রিজ হয়েছে 7,500। তার সাথে আমরা ওপেনিং ক্যাশ ব্যালেন্সটা যোগ করব, করলে আমাদের ক্লোজিংটা মিলে যাবে। যদি ক্লোজিং ব্যালেন্সটা বইয়ের সাথে মিলে যায় তোমরা বুঝতে পারবে তোমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেছে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে এতটুকুই। আমরা চেষ্টা করেছি অপারেটিং ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ইনডাইরেক্ট মেথডটা বোঝানোর জন্য।
বিস্তারিত অঙ্ক আসলে আমাদের অনলাইন ক্লাসে এতটা সম্ভব হয় না, তারপর আমরা সর্বোচ্চ চেষ্টা করি দেওয়ার জন্য। আশা করব তোমরা বই অঙ্কটা ভালো করে দেখবে এবং প্র্যাকটিস করবে, বইটা নিয়ে প্রশ্নটা সামনে নিয়ে বসিও, তাহলে করতে সুবিধা হবে। এবং পরবর্তীতে আমি অন্যান্য মেথড নিয়ে আসবো এবং আরও কিছু নিয়মিত তোমাদের সামনে উপস্থিত হবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।